আপনি বলছিলেন যে মিথ্যা অসত্য মামলায় আপনাকে একসময় ফাঁসানো হয়েছিল এবং সেই জন্য আপনাকে সাজাও আসলে খাটতে হয়েছে, সে বিষয়ে আসলে আপনি কথা বলছিলেন। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে ঠিক এমনি ভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ প্রায় এই হাসিনার পতনের মানে এই যে আজকে 5ই আগস্ট যাদের রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা বা গণতন্ত্র বা আজকের এই মানে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই যে আপনার 71-এ কথা বলতে পারিনি, 71-এ কথা বলার পর মামলা হয়েছে, এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যাই হোক, আমাদের নেত্রী পরবর্তীকালে মুক্ত হয়েছে। আপনারা এও জানেন তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলায় রায় দেওয়াকে কেন্দ্র করে সেই জজ সাহেব বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে গিয়েও সে মানে মানে কি বিপদের মধ্যে সে তাকে অতিবাহিত হতো, মানে তার মানে মুখোমুখি হতে হয়েছে। তা আজকে আমরা যেটা মনে করি যে আমার প্রসিকিউটর তামিম সাহেব যে উদাহরণটা দিয়েছে, আজকে এই 5ই আগস্টের আগে এই জুলাই মাস 5ই আগস্ট পর্যন্ত 1,500 ছাত্র ছাত্রী জনতার রক্ত, এটা তো মিথ্যা না, এটা তো সত্য। আজকে আমাদের বিরুদ্ধে যেগুলো অভিযোগ বা 71 মানে স্বাধীনতা বিরোধীর দেলাওয়ার হোসেন সাঈদী, উনি এগুলো কথা বলতে অনেক সময় লাগবে, আমি বলতে পারবো না। সাঈদী ভাই আমরা একসঙ্গে জেলে ছিলাম, নিজামী ভাই আমরা একসঙ্গে জেলে ছিলাম, এগুলো এক্সপ্লেন করতে গেলে সময় লাগবে। আমি তো বলতে চাই না ওদের কিভাবে জেল, ওদেরকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে কিন্তু 50 বছর পর এসে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, কার্যকর করা হয়েছিল। কিন্তু আজকে যে রায়টা আগামীকাল বা আজকে হতে যাচ্ছে, এটা কিন্তু অনেক আগেকার না, এটা ইনস্ট্যান্ট। এই যে কয়েকদিন আগের ঘটনা, আজকে সাক্ষী প্রমাণ এবং তাদের টেলিফোনে তাদের বক্তব্য, তাদের মানে সবকিছু কিন্তু প্রমাণিত। এখানে কোনো কিছুই মানে প্রশ্নবিদ্ধ না, অসত্য না, মিথ্যা না। তো আমরা এদেশের একজন নাগরিক হিসেবে আমরা অবশ্যই প্রত্যাশা করি যে আজকে অবৈধভাবে এই যে 15টা বছর, এই আমার জীবনে প্রায় 8-10 বছর আমি জেলখানে কাটালাম, এই যে আমার জীবন থেকে 8টা বছরে কি ফেরত দিতে হবে শেখ হাসিনা? 8টা বছর কি শেখ আওয়ামী লীগ আমাকে ফেরত দিতে পারে? আমার ফ্যামিলি, আমার বাচ্চারা, যে সময় আমি আমার বাচ্চাদেরকে কোলে পিঠে করে আদর্শ করে মানুষ করব, আমার বাচ্চারা আমাকে মিস করেছে, আমি জেলে আমার জীবনটা কাটিয়েছি। ঠিক এরকম সারা দেশের শুধু বিএনপি নয়, যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে সকলেরই একই অবস্থা হচ্ছে। তা আমরা বিশ্বাস করি অবশ্যই এই বিচার, যেটা অতীতে যেটা হচ্ছে বিচারের নাম দিয়ে কি বলে জুডিশিয়াল মানে কি বলে কিলিং, হ্যাঁ জুডিশিয়াল কিলিং যেভাবে শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, আমি বিশ্বাস করি যে এটা স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত। এবং এটা একমাত্র পৃথিবীর ইতিহাসে, আমি জানি না এটা যেটুকু দেখলাম, বাংলাদেশের ইতিহাসে এই যে প্রথম আজকে টেলিভিশনে যে ট্রায়াল, যে সাক্ষী, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, যেটা বর্তমান সরকার আজকে সরাসরি টেলিভিশনের মাধ্যমে মানুষের দেখিয়েছে, যেটার মধ্যে কোনো মানে ত্রুটি বা কোনো রকমের সন্দেহের কোনো কিছু অবকাশ নাই। আমরা আশা করছি যে এটার অবশ্যই জি এরা আমাদের একটু প্রশ্ন করে জি দিই। জি অবশ্যই। হ্যাঁ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইতিমধ্যে আপনি হয়তো দেখেছেন কিনা জানি না, শেখ হাসিনা কিন্তু কয়েকটা আন্তর্জাতিক মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এই আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, এটাকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলেছেন। এটার ব্যাপারে আপনার বক্তব্য কি? না না, উনি অনেক কিছুই বলতে পারেন। উনি আজকের এই পরিণতির জন্য তার মুখটাই যথেষ্ট। হ্যাঁ, ওনার এই মুখের জন্য কিন্তু আজকে শুধু উনি না, এই আওয়ামী লীগের মধ্যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে উনি ধ্বংস করে দিয়েছে শুধু ওনার কারণে। হ্যাঁ, ওনার এই কথাবার্তা, তার ব্যঙ্গ করে মানুষকে ছোট করে, আপনি দেখেছেন কাগজি ভাই, এই যে আমাদের নেত্রীকে যেদিন তার জীবনের স্মৃতিময় সেনা ভবনে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেখানে তারেক রহমানের কোকর যেখানে জন্ম হয়েছে, তার সেই জন্মের বাড়ি থেকে যেভাবে ব্যঙ্গ করে বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এক কাপড় দিয়ে বের করে দিয়েছিল, সেদিন উনি বলেছিলেন ব্যঙ্গ করে, কত কথাই না বলেছিলেন। দেখেন আজকে সেই খালেদা যে আজকে বেঁচে আছে, উনি কিন্তু বলে নাই, ওনাকে যখন
ওই গণভবনতে বের হয়ে যখন পালিয়ে চোরের মধ্যে ছেড়ে চলে গেল, তখন বেগম খালেদা জিয়া কিন্তু ব্যঙ্গ করে কিছুই বলেন, উনি বলেছেন এর বিচার আল্লাহ করবে। তো আজকে আমি যেটা মনে করি, তার এই 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 কথাগুলো সবসময় সে এরকম কথা এই বিগত 15 বছর 16 বছর এই দীর্ঘ উনি এই দেশে আসার পর থেকে, এই আমার রাজনৈতিক জীবন শুরুর পর থেকে আমি দেখে আসছি, উনি তার এই কথার কারণেই আজকের এই পরিণতি, এবং আমি মনে করি এটা একটা অসত্য কথা উনি বলেছেন। আচ্ছা, আমাদের সাথে অ্যাডভোকেট হুমায়রা নূর আছেন, যুগ্ম সদস্য সচিব এনসিপির। তার কাছে একটু জানতে যাব, শুরুতেই আসলে দুইটা বিষয় জানতে চাই। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে গণতন্ত্রের উত্তরণের পথে আছি আমরা। আপনি কি কালকের এই রায়টাকে বিজয়ের প্রথম ধাপ হিসাবে দেখেন কিনা? আরেকটা বিষয়, কিছুক্ষণ আগে অনেকগুলো শিরোনামই আমরা দেখছিলাম যে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আজকে আমাদের যারা সহ-আলোচক আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি এবং সবার কাছে সমর্থন কামনা করছি যে আগামীকালকে বাংলাদেশ যে ঐতিহাসিক রায় পেতে যাচ্ছে, যে রায়ের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, সারা বাংলাদেশ এই রায়ের দিকে তাকিয়ে আছে, সেই রায় যেন সুবিচার নিশ্চিত হয়। যেই এতগুলো মানুষ জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, যে নিরস্ত্র মানুষদেরকে গুলি করে মৃত্যু বরণ করতে বাধ্য করেছে শেখ হাসিনা, যারা এই এই বহু মানুষ পঙ্গু হয়ে গিয়েছে সারা জীবনের জন্য, তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায় যাতে সুবিচার হয়, সেইটা যাতে বাংলাদেশের মানুষ যাতে সবাই মিলে দোয়া করে, সেইটার জন্য আহ্বান জানিয়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করছি। দেখেন, আগামীকালকের রায়ের জন্য এই যে আমার মতো আর সকল মানুষ কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশের বুকে যেই স্বৈরাচারী সরকার, যে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা বাংলাদেশে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এইটা শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা না। দুলু ভাইয়ের গল্পগুলো শুনে আমার I was feeling very emotional because more or less I can also connect যে how bad they have faced all these years. আমাদের পরিবারেরও অনেকে আছে বাংলাদেশে, এরকম অনেক পরিবার আছে যারা এই ধরনের গুম, হত্যা, মিথ্যা মামলায় জেল জুলুম খাটা, এই ধরনের বহুত বহুত পরিবার আছে যারা এই ধরনের অত্যাচার সহ্য করে আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনার এই খুনি চেহারা কোনোটাই আসলে অজানা নয়। প্রত্যেকটা মানুষ জানে, নিজ চোখে দেখেছে কিভাবে শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে ব্যবহার করে, তাদের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার বিচার চায়। হ্যাঁ, আপনি এখন প্রশ্ন করতে পারেন যারা আওয়ামী লীগের সমর্থক তারাও কি তার বিচার চায় কিনা। জানেন, যারা আওয়ামী লীগের সমর্থক তারাও তো বাংলাদেশি, তাই না? তারা যারা বাংলাদেশের টাকা লুটপাট করেছে নেতা হিসেবে, যারা বাংলাদেশকে নিঃস্ব করে দিয়েছে, যারা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে এই বাংলাদেশে তাদের ক্ষমতা কাঠামো ধরে রাখার জন্য, তারা বাদে যারা সাধারণ মানুষ আছে, তারা হয়তো দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে বলে আওয়ামী লীগকে সমর্থন করত, তারাও এই শেখ হাসিনার আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। তারাও চায় এই শেখ হাসিনা, দুলুভাই বলছিলেন যে শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, এবং আওয়ামী লীগ যে একটা দল হিসাবে একটা পুরনো রাজনৈতিক দল এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের ধারণকারী দল, সেই জায়গা থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সমস্ত যে বৈশিষ্ট্য সব কিছু ধ্বংস করে দিয়ে, বাংলাদেশটাকে আসলে একেবারে ধ্বংস করে দিয়ে সে ভারতে আশ্রয় নিয়েছে। এবং তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার চাই আমরা, এবং আমরা বাংলাদেশের আইন অনুযায়ী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হোক, এটাই আমরাও চাই এবং সারা বাংলাদেশের মানুষ এইটাই চায়। এখন আজকে আমি আসলে কিছুক্ষণ আগেই আমাদের পার্টি অফিস থেকে ফিরেছি। আমি অফিস থাকা অবস্থায় ককটেল বোমা বিস্ফোরণ শুরু হয়। যেহেতু বাসায়ও আমাদের পরিবার আছে, তারা বেশ উদ্বিগ্ন বোধ করছিল। আইন শৃঙ্খলা বাহিনী ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও বেশ কয়েকবার ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে। এমনকি আজকে উপদেষ্টা রেজওয়ান হাসান ম্যামের বাসায় সামনেও, উনি আমাদের শিক্ষক ছিলেন, ওনার বাসার সামনেও ককটেল বোমা বিস্ফোরণ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে
গাড়ি পোড়ানো, বিল্ডিং এ আগুন দেয়া, এইগুলো আমরা যখন গত 15-16 বছর আগে, হয়তো আমাদের বয়স হয়তো কম ছিল, কিন্তু এই ধরনের ঘটনাগুলো শেখ হাসিনা এবং তার দোসররা তারাই করে অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের আচ্ছা, আমি আপনার কাছে নিপীড়নের আসবো। দোষ আমাদের চাপিয়ে সাথে দিত। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আছেন, তার কাছে একটু যাব। আপনার দলের প্রতিক্রিয়া যদি একটু জানতে চাই শুরুতেই আগামীকালের রায়ের বিষয়ে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দদের। আর আসলে রুহুল কুদ্দুস তালুকদার সাহেবের কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে এবং আমরা আবেগ আপ্লুত হয়ে গেছে বেসিক্যালি, যে ওনার নির্যাতনের কথাগুলো। এবং আগামীকালের যে রায়, সেই রায়টা বেসিক্যালি হচ্ছে সদ্য দেখা আমাদের নির্যাতনের চিত্রগুলো, মানে যেগুলোতে আমরা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল 71-এর বিচার দেখেছি, যেগুলো হচ্ছে 40 বছর পুরনো, যেগুলো সাক্ষীগুলো অনেক সময় তৈরি করা হয়েছে সেফ কাস্টডিতে রেখে, কিন্তু এখনকার যে বিচার, সেই বিচারগুলো সবগুলো তো মানুষ চোখে দেখেছে। আমরা সবাই নিজ চোখে এগুলো আই উইটনেস, এবং বাংলাদেশের প্রতিটা মানুষ এই এই ঘটনার সাক্ষী। হয়তো 20 থেকে 25 জন গিয়ে ওখানে সাক্ষী দিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সবাই এখানকার এক একজন সাক্ষী, এবং সেটা সারা চাক্ষুষ যতদিন আমরা সাক্ষী। বেঁচে থাকবো, যতদিন আমরা বেঁচে থাকবো, এটার চাক্ষুষ সাক্ষী হিসেবে বেঁচে থাকবো। শুধু তাই না, আমাদের বাচ্চারাও বেঁচে থাকবে, মানে এটা কারণ আমার বাচ্চারা দেখেছে যখন বারান্দায় দাঁড়িয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করছে রামপুরায় বা নর্থ ব্রাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আমার বাচ্চারা অনেকদিন বারান্দায় বের হতে ভয় পেত, এই এই গুলি করতে দেখে তারাও ভয়, মানে বাচ্চাগুলো খুব ভয় পেয়ে গেছে, ভীতি সন্তুষ্ট হয়ে গেছে। যার কারণে আমরা এটা বিচারটা চাই, তার সর্বোচ্চ শাস্তি চাই, এবং শুধু একজন লয়ার হিসেবে না, একজন নাগরিক হিসেবে এই ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই, এবং এটা মনে করি ও সবাই চায়। আচ্ছা, তার মানে সবাই আসলে সর্বোচ্চ শাস্তি কামনা করছে আগামীকালকের রায়ে। আমি আবারও একটু গাজী MH তামিমের কাছে যেতে চাই। একটু আপনার কাছে জানতে চাই, আগামীকাল যদি শেখ হাসিনার রায়ের আজ আসলে আগামীকাল না, 12টা বেজে গেছে, তো এই রায়ের সাজা যদি হয়, তাহলে ইন্টারপোলে কনভিকশন ওয়ারেন্টের আবেদন করা হবে প্রসিকিউশনের পক্ষ থেকে, এবং একটা রেড নোটিশ জারি করা হবে। এই প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটু বলেন, যে যদি সাজা হয় আসলে এই প্রক্রিয়ার বিষয়টা কেমন হবে? জি, তার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে কাগজি ভাই একটা প্রশ্ন করেছিলেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটি একটি ক্যাঙ্গারু কোর্ট, এই আইনে বিচার সে মানে না। আমি এই প্রশ্নের অ্যান্সারটা যদি আপনি অনুমতি দেন দিতে চাই আগে। জি, বলেন। জি, দেখেন, এই আইনটি 1973 সালে তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তৈরি করলেন। কেন তৈরি করলেন? এটা হলো 71-এ যারা যুদ্ধাপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে বিচার করার জন্য। এবং উনি একটি তালিকা করলেন, সেখানে 195 জন পাকিস্তানি আর্মিকে বিচার করার জন্য উনি প্রমাণ পেলেন, তাদের তালিকা করলেন, তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করলেন। করার পরে উনি পাকিস্তান এবং ভারতের সাথে একটি চুক্তি করে 195 জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে উনি ক্ষমা করে দিলেন, দিয়ে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিলেন, এবং এই আইনটি আস্তে করে নথিবদ্ধ করে দিলেন। ওই আইন আর কোনোদিন আলোর মুখ দেখলো না। ঠিক 73-এর পরে 2009 সালে এসে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা এই আইনটাকে আবার নথি থেকে খুলে এটার একটা অ্যামেন্ডমেন্ট করলেন। অ্যামেন্ডমেন্টটা কি? সেটা হলো 73 সালের আইন এসেছিল যে শুধু সামরিক বাহিনীর বিচার করা যায়। 2009 সালে এসে শেখ হাসিনা এখানে ইন্ডিভিজুয়াল শব্দটি যোগ করে বেসামরিক ব্যক্তির বিচারের প্রভিশন যুক্ত করলেন, করে এখানে তৎকালীন বিরোধী দলীয় রাজনৈতিক দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের বিচার করলেন। তারপরে আস্তে আস্তে বাংলাদেশের প্রায় 3 শতাধিক ব্যক্তির বিচার হয়েছে এই ট্রাইব্যুনালে 57টি রায়ের মাধ্যমে। উনার বাবার হাতে গড়া আইন, উনার হাতে গড়া ট্রাইব্যুনাল দিয়ে এতগুলা জাজমেন্ট হওয়ার পরে উনি যদি বলে যে এই ট্রাইব্যুনাল ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের আইন এটা ব্ল্যাক ল, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? এবং এটাই আমরা বলেছি যে আমরা উনারই করা ট্রাইব্যুনালে, উনার দল বা ওনার বাবার করা আইনে উনার বিচার করব। আমরা এখানে জাস্ট টাচ করব না, কিন্তু
জুলাই গণ অভ্যুত্থানের পরে যেহেতু একটা ন্যায় বিচার এবং আইনের শাসন ফিরে এসেছে, সেজন্য আমরা একটা খুব ছোট্ট অ্যামেন্ডমেন্ট করেছি। সেটা হলো যে এটার নাম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, কিন্তু ওই সময় আমরা যারা ডিফেন্স কাউন্সিল ছিলাম, সাজ্জাদ আলী চৌধুরী এখানে আছেন, ওইখানে অ্যাপেলেট ডিভিশন জাজমেন্ট দিয়ে বলে দিল যে এই ট্রাইব্যুনালের প্রসিডিংসে ইন্টারন্যাশনাল ক্রাইমস এর কোনো আইন বা ধারা অ্যাপ্লিকেবল হবে না। নাম হলো আন্তর্জাতিক আইন, কিন্তু আন্তর্জাতিক আইনের কোনো ধারা অ্যাপ্লিকেবল হবে না। 24-এর গণ অভ্যুত্থানে আইনটা সংশোধন করে আমরা শুধু ওইটুকু সংযোজন করলাম যে রোম স্ট্যাটিউটের ধারাগুলো অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রত্যেকটি ধারা এখানে যেন আসামিরা তাদের জন্য প্রয়োগ করতে পারে, এই সুযোগটা আমরা আইনে দিয়ে দিলাম। আরেকটি পরিবর্তন হলো, সেটা হলো আগে শুধু সেন্টেন্স দেওয়া ছিল কনভিকশন দেওয়ার জন্য, সাজা দেওয়া যেত শুধু, এখন সেখানে কম্পেনসেশন দেওয়া যায়, অর্থাৎ আসামির সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিমদের বরাবর হস্তান্তর করা যায়। এরকম ছোট দু একটা চেঞ্জ করা হয়েছে। এখন এটা সারা পৃথিবীর মানুষের জানা উচিত যে এই আইন, এই ট্রাইব্যুনালটা উনি তৈরি করলেন, উনি বিচার করলেন। তাহলে উনি যদি বলে এটা ক্যাঙ্গারু কোর্ট, তাহলে পেছনের সকল বিচার উনি অন্যায়ভাবে করেছেন, এটা উনার স্বীকার করতে হবে। এটাই আমি বলতে চাচ্ছিলাম। এই জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি এভিডেন্স যখন কোর্টে সাবমিট করেছি আমরা জাতিকে জানিয়েছি, কারণ আমি আগে থেকেই বলছি যে এখানে বিচার প্রক্রিয়াটা হচ্ছে শুধু আইনের মাধ্যমে, কিন্তু মানুষের অন্তরের বিচার হয়ে গিয়েছে গত বছরের 5ই আগস্টেই। কারা কারা দায়ী এটা প্রত্যেকটা মানুষ জানে। জি, একটু যদি ছোট করে বলেন যে রেড নোটিশ জারি করার বিষয়টা। জি, আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠিয়েছি। এখন যদি আগামীকালকে ওনার বিরুদ্ধে কোনো সাজা হয়, এটা ট্রাইব্যুনালই ভালো জানেন যে উনি খালাস পাবেন না সাজা হবে। যদি সাজা হয় তাহলে আমরা একটা কনভিকশন ওয়ারেন্টের জন্য ফার্দার রেড নোটিশ পাঠানোর জন্য অ্যাপ্লাই করব সো ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব। এটার প্রক্রিয়াটা খুবই সহজ। এটা প্রসিকিউশনের পক্ষ থেকে এই জাজমেন্টের একটা কপি দিয়ে এটা চাইতে হয়, এবং আমরা আশা করছি যে উনাকে ভারতে উনি যেহেতু আছেন এবং ভারতের সাথে উনার সময় অর্থাৎ 2013 সালে করা এক্সট্রাডিশন ট্রিটি উনি নিজেই সাইন করেছেন, এবং এখনো পর্যন্ত সেই ট্রিটিতে উনার সাইন এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর সাইন, যে বাংলাদেশি কোনো কনভিক্টেড অ্যাকিউজড যদি ভারতে থাকে তাহলে ভারত তাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে বাধ্য, এবং বাংলাদেশে যদি কোনো ভারতের অ্যাকিউজ থাকে তাহলে বাংলাদেশ এটা ভারতে ফিরিয়ে দিতে বাধ্য। এই আইন যারা করেছেন এখন তাকেই যদি এই আইনে প্রত্যার্পণ করা না হয় তাহলে বুঝতে হবে যে ভারত আমাদের প্রতিবেশী দাবি করলেও আসলে আমাদের শুভাকাঙ্ক্ষী নয়। আমরা আশা করছি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে ভারতের বন্ধুত্বের প্রমাণ দিবেন। আচ্ছা, এই ক্ষেত্রে ভারত যদি সহযোগিতা না করে তাহলে বাংলাদেশ সরকারের কি করণীয় আছে? যে আমাদের এখানে 4জন লয়ার আছেন। আমরা সবাই জানি যে আন্তর্জাতিক আইনের এক্সিকিউশনটা বা ইমপ্লিমেন্টেশনটা আসলে নাই। আন্তর্জাতিক আইন শুধু রায় দিয়েই ক্ষান্ত হতে পারে, কাউকে বাধ্য করতে পারে না, কারণ প্রত্যেকটি রাষ্ট্রেরই সভরেন্টি আছে। কোন রাষ্ট্রের তবে একটা কাজ করা যায়, সেটা হলো মানুষ দেখবে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক, কূটনীতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তখন এগুলো অনেকটা বিবেচনার জন্য আসে, যে রাষ্ট্র তার ট্রিটি ব্রেক করলো, যা ট্রিটি ব্রিচ করলো এবং তার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখলো না, তার সাথে সম্পর্কটা সেরকমই হবে, এইসব বিষয়ে আসে। কিন্তু আমরা কোনো এক্সিকিউশনের করে অথবা কোনো আদালতের মাধ্যমে ভারত থেকে ওখানে ফিরে আনার জন্য ফোর্স করতে পারবো না, কিন্তু আমরা চাইতে পারবো। আচ্ছা, আমাদের সাথে আন্তর্জাতিক আইনের দুর্বলতা। জি, অ্যাডভোকেট রুহুল কুদ্দুসের কাছে যদি একটু জানতে চাই, আগামীকালের রায়কে ঘিরে আসলে ধারণা করা হচ্ছে এক ধরনের নাশকতা তৈরি হতে পারে, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আসলে কোনো ধরনের নাশকতা হলে সেটা শক্ত হাতেই দমন করা হবে। আপনারা কি ভাবছেন বা আপনাদের কোনো প্ল্যান আছে কিনা আগামীকালকে রায়কে ঘিরে? আমি আসলে আপনার মাধ্যম দিয়ে একটা কথা মনে করিয়ে দিতে চাই। এখানে আমার হুমায়রা নূর, তারপরে তামিম, সাজ্জাদ সাহেবের বয়স অনেক ছোট। আমি জানি না 2001 সালে এদের বয়সটা কত ছিল, আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো অনেক ছোট। আমি খালি একটা জিনিস মনে করি যে কাগজি ভাই সিনিয়র, কাগজি ভাই এগুলো দেখেছে, মনে থাকার কথা। 2001 থেকে 6 সাল পর্যন্ত আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম, 4 দলীয় ঐক্যজোট। তখন আওয়ামী লীগ, শেখ হাসিনা বহু আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ককটেল মেরেছে, গাড়ি পুড়িয়েছে, বিভিন্ন রকমের ক্ষমতা থেকে নামানোর জন্য যত রকমের ষড়যন্ত্র, চক্রান্ত, আন্তর্জাতিক, এবং আপনারা দেখেছেন আমাদের বিরুদ্ধে যখন ওই যে কি একটা, ওই যে কি ইন্টেলেকচুয়াল কি যেন একটা নাম, ওই যে কি ঘাতক দাঁড়ানো কমিটির কি যেন একটা
ঘাতক দালাল নির্মূল কমিটি, কি যেন কি না বলে? তারপর এইটা আরো একটু ফোরাম। আগে 91 না, এইটা আরো ঘাতক দালাল নির্মূল কমিটি, এটা না, ওই আরো যে আগে এক ভদ্রলোক কি যেন নাম, 91 যাই হোক, উনি তখন ওই ইন্টারন্যাশনাল বিভিন্ন ওই জায়গায় সময় নতুন করে করেছিল সেক্টর কমান্ডার্স ফোরাম, হ্যাঁ, একে ওই- খন্দকার শাস্ত্রী। মানে আমাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচার যে আমরা হিন্দুদেরকে অত্যাচার করতেছি, মানে অপপ্রচার করে আর পরও আমি যে কথাটা বলার জন্য এই কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা 2001 সালের 28 অক্টোবর ক্ষমতা ছেড়েছি, একদিন আগেও না একদিন পরেও না, এবং 29 তারিখে আপনাদের মনে করে দিতে চাই, 29 তারিখে হাসিনা লগি বৈঠা দিয়ে জামাতে ইসলামের 4 জন কর্মীকে এই 27 অক্টোবর। জিরো পয়েন্টের সামনে, ওটা 28 হ্যাঁ, তারিখে, হ্যাঁ 28 তারিখ, ওটা 28 তারিখ, হ্যাঁ 28 তারিখ, 28 28 29 তারিখ, ঠিক না, হয়তো তাই হবে, বাট আমরা যখন ক্ষমতা ছেড়ে দিলাম তার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ মাঠে কেন কোনো জায়গায় দাঁড়াতে পারেনি, বিকজ আমি এটা বলতে চাচ্ছি এই যতই আস্ফালন করুক, যতই ককটেল মারুক, ভয় ভীতি দেখিয়ে, কারণ এরা বাংলাদেশের মানুষ অভ্যস্ত যে এই প্রতিটা ইতিপূর্বে বাংলাদেশের এই যে বেগম খালেদা জিয়াকে কুমিল্লা এই যে গাড়িতে আগুন দেয়, এটা তো ওপেন টু সবাই জানে, এটা ডিজিএফআই এনএসআই হাসিনা করায় বেগম খালেদা জিয়াকে ওই মামলা আসামি করেছে, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে যে ওরা এটাতে অভ্যস্ত। তো আমি আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, রায় অবশ্যই স্বাভাবিকভাবে হবে এবং এখানে কোনো বাধাগ্রস্ত করে বা কোনো রকম প্রতিবন্ধকতা কথা করার কোনো সুযোগও নেই। আমি বিশ্বাস করি যে আল্লাহর অশেষ রহমত, কৃতজ্ঞতা জানাই যে আজকে যেভাবে এই যে আমাদের এই জি, লাইনে মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমরা একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরীর কাছে যেতে চাই। জামাতে ইসলাম সহ 8টি দল এই মুহূর্তে একটি কর্মসূচিতে রয়েছে এবং তাদের কর্মসূচি আসলে আচ্ছা আচ্ছা, এই দেশের এই যে যেটা জুডিশিয়াল কিলিং, যেটা তামিম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, যেটা আমাদের কাগজি ভাই প্রশ্ন করেছে যে 1973 সালে তার বাবা যে আইন করে গেছিল সেই আইনেই আজকে তাকে বিচারের মুখে হতে হচ্ছে। কারণ শুধু আজকে আল্লাহ যে আছে পৃথিবীতে, আল্লাহ আমাদের যে যে বিচার, যে বিচারক, আগামীকালকে বিচারের মাধ্যমে আবার নতুন করে প্রমাণিত হবে অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারেনি, আগামী দিনেও পারবে না ইনশাআল্লাহ। জনাব রুহুল কুদ্দুস তালুকদার, আপনি থাকুন আমাদের সাথে। গাজী MH তামিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম এবং আগামীকালকের রায়ের জন্য আসলে সারা দেশবাসী উন্মুখ হয়ে আছে।